আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন তৃতীয় চ্যাপ্টারের পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। তো এসএসসি 27 এবং 28-এর জন্য আমার এই ক্লাসটা। দেখো, তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকের মধ্যে প্রথম হলো পরমাণুর সম্পর্কিত আলোচনা। পরমাণু সম্পর্কিত আলোচনায় প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরমাণু কত প্রকার, মানে পরমাণু অণু কি সেটা নিয়ে আগে আলোচনা করব, এরপরে পরমাণু সম্পর্কিত ডিটেইলসে করব। প্রথমে পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? এক্সাম্পল হিসেবে দিতে পারি যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। এগুলো প্রত্যেকটি এক একটি পরমাণু, মানে প্রত্যেকটি মৌলে এক একটা পরমাণু। আর অণু কি? অণুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে একাধিক পরমাণু পরস্পর মিলিত হয়ে অণু গঠন করে। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস অণু হলো একাধিক পরমাণু, অর্থাৎ যে পরমাণুগুলো আছে তারা যদি একের চেয়ে বেশি থাকে তাহলে একের চেয়ে বেশি পরমাণু পরস্পর মিলিত হলেই সেটা অণু প্রকাশ করে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, যেমন দেখো একাধিক পরমাণু, যেমন নাইট্রোজেন একটা আর একটা নিলাম, তাহলে কয়টা নাইট্রোজেন হলো? দুইটা, একের অধিক। এই দুটি নাইট্রোজেন পরস্পর যুক্ত হয়ে যে অংশটা তৈরি হয় সেটাই হলো নাইট্রোজেন অণু। তাহলে আমি এখানে কি বলছি? একের চেয়ে বেশি পরমাণু একসাথে হলে অণু গঠন করে। তাহলে একের চেয়ে বেশি পরমাণু আছে কয়টা? একটা, দুইটা। তাহলে এই একাধিক পরমাণু যুক্ত হয়ে যেটা তৈরি হলো সেটাকে আমরা কি বলবো? অণু বলবো। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সবচেয়ে ছোট কণার নাম পরমাণু, এবং পরমাণুরা সবসময় সিঙ্গেল হিসেবে থাকে। আর অণু হলো এই পরমাণুগুলো পরস্পর যুক্ত হলে অণু গঠিত হয়, অর্থাৎ যারা পরমাণু তারা পরস্পর যুক্ত হলে, একের চেয়ে বেশি যুক্ত হলে অণু গঠিত হবে। তাহলে অণুগুলো হলো সাধারণত ডাবল বা একাধিক। যেমন আমরা আবার বলতে পারি এখান থেকে, যেমন O2, তারপরে হলো CH2, এগুলো প্রত্যেকটা একটা কি? অণু। তাহলে আশা করি অণু এবং পরমাণু সম্পর্কে তোমরা এই পয়েন্টটা বুঝছো। এরপরে আমরা অণুর ক্ষেত্রে প্রকারভেদ পাবো। অণুর প্রকারভেদ অণু বিভিন্ন প্রকার আছে। অণুর প্রকারভেদ, যেমন অণু সাধারণত দুই প্রকার। একটা হলো মৌলের অণু আর একটা হলো যৌগের অণু। অণু কত প্রকার? অণু দুই প্রকার। একটা হলো মৌলের অণু আর একটা কি? যৌগের অণু। তাহলে অণু দুই প্রকার, একটা হলো মৌলের অণু, একটা হলো যৌগের অণু। মৌলের অণু মানে হলো একই মোল প্লাস মোল, মানে একই ধরনের দুটি মোল মিলে যে অণু হবে সেটা হবে মৌলের অণু। একই মোল প্লাস মোল, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেহেতু একই মোল প্লাস মোল, তাহলে একই মোল, যেমন নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেন একই একটা মৌলিক, তাহলে এরা পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে সেটা হবে N2, সেটা হবে মৌলের অণু। আর যৌগের অণুর মধ্যে পার্থক্য আছে। যৌগের অণু দুই প্রকার। একটা হলো, মানে যৌগের অণুর মধ্যে দুই ধরনের ক্যাটাগরি আছে। প্রথমটা হলো যে ভিন্ন মৌল প্লাস মৌল, মানে দুটি আলাদা মৌল থাকে। ভিন্ন মৌল আর মৌল, দুটি আলাদা মৌল থাকবে, এই দুটো মিলে যে অণু হবে সেটা হবে যৌগের অণু। এক্সাম্পলে আসি, যেমন আমরা বলতে পারি যে কার্বন এবং অক্সিজেন, এরা পরস্পর যুক্ত হলে যে অণুটা হয় সেটা হবে যৌগের অণু। কিভাবে? যেমন আমি বলছি ভিন্ন মৌল প্লাস মৌল, যেমন এই কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, এরা দুজন আলাদা, তাহলে এরা পরস্পর যুক্ত হয়ে যে অণু হয় সেটা হবে যৌগের অণু। ঠিক আছে?
এরপরে আমাদের আরেকটা আছে যে মৌলের সাথে যৌগমূলক থাকবে, সেটাও হবে যৌগের অণু। মৌল প্লাস যৌগমূলক। যেমন আমরা যদি হাইড্রোজেন নেই, এর সাথে আমরা সালফেট যৌগমূলক যুক্ত করি, তাহলে এরা পরস্পর যুক্ত হয়ে যে অণু হবে সেটাও হবে যৌগের অণু। তাহলে যৌগের অণু এই দুই ক্যাটাগরির বাইরে নেই। প্রথমটা হলো ভিন্ন মৌল প্লাস মৌল, আর একটা হলো মৌলের সাথে যৌগমূলক থাকবে, তাহলেও সেটা হবে যৌগের অণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে অণু দুই প্রকার, একটা হলো মৌলের অণু আর একটা কি যৌগের অণু। মৌলের অণু বলতে একই মৌল আর মৌল মিলে তৈরি, আর যৌগের অণু হলো ভিন্ন মৌল আর মৌল মিলে তৈরি, এবং দ্বিতীয়টা হলো মৌলের সাথে যৌগমূলক থাকবে। এই হলো পরমাণু এবং অণু সম্পর্কিত তৃতীয় অধ্যায়ের আলোচনা। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এখান থেকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যেমন কোশ্চেন হলো যে 2NO3, তারপরে হলো 3F, এদের মধ্যে কোনটি অণু বা পরমাণু সেটা নির্ণয় করো। এটা হলো কোশ্চেন। এদের মধ্যে কোনটি অণু বা কোনটি পরমাণু সেটি নির্ণয় করো। তাহলে অণু এবং পরমাণু সম্পর্কে আমি যে কথাগুলো বললাম, এইগুলোর বাইরে অণু পরমাণু নাই। এই অংশটা তোমাদের এমসিকিউ টাইপের জন্য এবং ক খ টাইপের জন্য আমরা সবাইটা ভালো করে পড়বো। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো পরমাণুর কণিকা সম্পর্কিত, পরমাণুর গঠন। আশা করছি যে তোমরা এটা লিখছো, আমি এটা মিশিয়ে দিচ্ছি। এরপরে আমরা পরমাণুর গঠন নিয়ে পড়বো। তো পরমাণুর গঠন নিয়ে পড়ার আগে মৌলের প্রতীক এবং সংকেত নিয়ে বুঝতে হবে। এরপরে টপিকটা হবে মৌলের প্রতীক। মৌলের প্রতীক, মৌলের প্রতীক কি? প্রথমে আমরা ডেফিনিশনটা লিখবো যে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। কোন মৌলের ইংরেজি বা সংক্ষিপ্ত নামের, ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। তাহলে ডেফিনেশনটাতে কি আছে? দুটি শব্দের সংক্ষিপ্ত রূপ, একটা হলো ইংরেজি আর একটা হলো ল্যাটিন। তোমরা ইংরেজিটার সাথে পরিচিত, বাট ল্যাটিন সম্পর্কে জানো না, তো এটা আমি বুঝাই দিব তোমাদের। দেখো, প্রথমে আমাদের এক্সাম্পল আসে যে প্রতীক কি। যেমন আমরা যখন কারো নাম লিখতে যাই, ধরো আমি সুমন লিখলাম, তো আমরা সাধারণত সচরাচর প্রথম বর্ণটা অথবা যে কোনো এই নামের মধ্যে দুটি বর্ণ একসাথে করে নামটা প্রকাশ করতে পছন্দ করি। যেমন আমি এস যদি লিখি, তাহলে এস দিয়ে সুমন বোঝায়। ঠিক অনুরূপ ভাবে আমাদের রসায়নে পর্যায় সারণীতে যে 118টি মৌল আছে, এই মৌলগুলোকেও কিছু মানে প্রতীক দিয়ে প্রকাশ করা আছে, যেগুলো হলো ওই মৌলের ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা প্রথমে যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বলি, তাহলে হাইড্রোজেনে প্রথম বর্ণ কি? এইচ। তাহলে হাইড্রোজেনকে এই এইচ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটাই হলো হাইড্রোজেনের প্রতীক। তাহলে হাইড্রোজেনের এটা কি? ইংরেজি শব্দ, মানে ইংরেজি নাম। তাহলে আমি ডেফিনেশনের সাথে মিলাই দেখাই। দেখো যে বলছে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, পুরাটাই নয়, সংক্ষিপ্ত ফর্ম। তাহলে এটা ইংরেজি শব্দ, এর সংক্ষিপ্ত এইচ, এইচ দিয়ে তাহলে হাইড্রোজেনের প্রতীককে বোঝায়। ঠিক অনুরূপ ভাবে কার্বনের ক্ষেত্রে আমরা লিখতে পারি, কার্বনের ক্ষেত্রে তাহলে সি দিয়ে প্রকাশ করে। এই হলো মৌলের প্রতীক। এখন এখানে আরেকটা ব্যাপার হলো, সেটা হলো ল্যাটিন নাম। ল্যাটিন নাম রসায়নে, ল্যাটিন নাম থেকে অনেক শব্দ নেওয়া হয়েছে রসায়নের ক্ষেত্রে। যেমন আমরা যদি সোডিয়ামের প্রতীক লিখি, তাহলে সোডিয়ামের ইংরেজি নাম হবে সোডিয়াম।
সোডিয়াম, তাহলে সেই অনুযায়ী সোডিয়ামের প্রতীক হওয়ার কথা এস অথবা ধরো এসও। কিন্তু তোমরা তোমাদের বইয়ে চতুর্থ অধ্যায় বের করলে 62 পেজে দেখতে পাবা যে এই প্রতীক সোডিয়ামের ক্ষেত্রে নাই। সোডিয়ামের ক্ষেত্রে প্রতীক হলো এনএ। তাহলে এই এনএটা আসলে কি ওর ইংরেজি নাম থেকে আসে নাই? অবশ্যই আসে নাই। ওর এই সোডিয়ামের নামটা এসেছে সোডিয়ামের ল্যাটিন নাম থেকে। সোডিয়ামের ল্যাটিন নাম হলো নাট্রিয়াম। তো নাট্রিয়ামের প্রথম দুই বর্ণ এনএ দিয়ে সোডিয়ামের প্রতীককে প্রকাশ করা হয়। এরকম করে আমরা কপারের ক্ষেত্রে দেখতে পারি, ধরো আয়রনের ক্ষেত্রে দেখতে পারি, বা ক্যালিয়ামের পটাশিয়ামের ক্ষেত্রে দেখতে পারি, ধরো প্রিয়। আচ্ছা যাই হোক, দেখো তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম নাট্রিয়াম থেকে সোডিয়ামের প্রতীক এনে প্রকাশ করা হয়। ঠিক অনুরূপভাবে এরকম আছে কপার সিইউ, তারপরে হলো আয়রন এফি, ফেরাম, এগুলা। এই হলো মৌলের প্রতীক। তাহলে মৌলের প্রতীক থেকে আমাদের দুইটা নামের সংক্ষিপ্ত রূপ, একটা হলো ইংরেজি আর একটা হলো ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। তো এখান থেকে তোমাদের বইয়ে প্রতীকের একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা মুখস্থ করে নিতে হবে ক টাইপের কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য। এবং একটা জিনিস এখান থেকে মাথা রাখতে হবে যে ওই যে চার্টটা আছে ল্যাটিন নামের, ওখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এটা 100% ওখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে, এই জন্য ওই চার্টটা মুখস্থ করতে হবে। এরপরে আমরা প্রতীক বললাম, এরপর আমরা সংকেত নিয়ে পড়ব। তো মৌলের সংকেত কি? সংকেত হলো অণুসমূহকে যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাই সংকেত। অণুসমূহকে যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাই সংকেত। এটাই সংজ্ঞা তোমাদের বইয়ে লেখা নাই, বাট অণুসমূহকে যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাই সংকেত, এটাও লিখতে পারো, অথবা গাইডে আছে তোমাদের সংজ্ঞাটা, এই ডেফিনিশনটা গাইড থেকেও লিখে নিতে পারো। তাহলে সংকেতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অণুগুলোকে যে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি পানির সংকেত কি হবে, তাহলে পানির সংকেতের ক্ষেত্রে আমরা লিখতে পারি H2O। তাহলে এই যে পানির সংকেত লেখার সময় H2O লিখলাম, এই H2O কিন্তু একটা হলো অণু, এটা হলো যৌগের অণু। একটু আগে যেহেতু আমি যৌগের অণু পড়াইছি তোমাদের, তাহলে অবশ্যই এটা বোঝার কথা যে অণু যে প্রতীকের সাথে প্রকাশ করা, তাহলে এই অণুটাকে যে প্রতীকের সাথে প্রকাশ করা হলো এটাকে সংকেত বলা হয় পানি। তাহলে ঠিক অনুরূপ ভাবে সালফিউরিক অ্যাসিডের সংকেত হবে H2SO4। তাহলে ঠিক অনুরূপ ভাবে সালফিউরিক অ্যাসিডের সংকেত হবে H2SO4। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সংকেতের ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হলো এখান থেকে বেশি কোশ্চেন আসে না, তবে প্রতীকের যে চার্টটা আছে ল্যাটিন নামের সেটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরমাণুর কণা সম্পর্কিত। পরমাণুর কণা বা কণিকা, পরমাণুর কণিকা কত প্রকার, কি কি, সেটা নিয়ে আমরা পড়ব। এরপরে হলো আমাদের পরমাণুর কণিকা। পরমাণুর কণিকা এই টপিকটা, এই পরমাণুর কণিকা টপিকটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো পরমাণুর কণিকা কত প্রকার? পরমাণুর কণিকা 3 প্রকার। একটা হলো প্রোটন, দ্বিতীয় হলো ইলেকট্রন, আর তৃতীয় হলো নিউট্রন। তাহলে পরমাণুর কণিকা 3 প্রকার, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। পরমাণুর কণিকা কয়টি? 3টি, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তো পরমাণুর কণিকার মধ্যে কোন কণিকা পরমাণুর কোথায় থাকে এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। তো পরমাণুর 3 কণিকা পরমাণুর নিউক্লিয়াসে থাকে না নিউক্লিয়াসের বাইরে থাকে, সেই জিনিসটা জানতে গেলে জাস্ট একটা ছোট গল্প মনে রাখবো। আসো আমি গল্পটা তোমাদের বলি। ধরো
পরমাণু হলো একজন বাবা, পরমাণু হলো বাবা, বাবার 3 সন্তান। কত সন্তান? 3 সন্তান। 3 সন্তানের মধ্যে সব থেকে ভালো গুণের হলো প্রোটন, সব থেকে ভালো গুণের প্রোটন। তো বাবা, এটা বলার আগে বলি যে বাবার একটা হৃদয় আছে, বাবার একটা হৃদয় আছে। তাহলে পরমাণু যদি বাবা হয় তার হৃদয়ের নাম কি? তার হৃদয়ের নাম হলো নিউক্লিয়াস, তার হৃদয়ের নাম নিউক্লিয়াস। তাহলে পরমাণু যদি আমরা পরমাণুটাকে বাবা ধরি তাহলে তার 3 সন্তান, তার মধ্যে সবচেয়ে ভালো হলো প্রোটন। তাহলে যে ভালো সন্তান সে বাবার হৃদয়ে থাকে, থাকে কি না? অবশ্যই থাকে। এই কারণে আমরা মনে রাখবো যে যেহেতু প্রোটন সবচেয়ে ভালো সন্তান তাহলে বাবার হৃদয়ে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াস। তাহলে প্রোটন থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে আরো বৃত্তাকার অসংখ্য কক্ষপথ থাকে। নিউক্লিয়াসের বাইরে এই বৃত্তাকার অংশগুলোকে আমরা কি বলি? কক্ষপথ। কক্ষপথ সম্পর্কে এখনো আমরা জানি না, তবে নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো আশা করি। তাহলে এই প্রোটন সবচেয়ে ভালো সন্তানের বাবার কোথা থেকে? হৃদয়ে, নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসকে আমরা হৃদয়ে ধরে নিলাম, ধরো এই নিউক্লিয়াস হলো হৃদয়। তাহলে প্রোটন হৃদয়ে থাকে। এরপরে ইলেকট্রন। 3 সন্তানের মধ্যে ইলেকট্রন সবচেয়ে খারাপ। তাহলে বাবা বলবে কি? যে তুমি আমার হৃদয়ের বাইরে থাকো, তোমার মুখ আমি দেখতে চাই। তাহলে ইলেকট্রন হৃদয়ের বাইরে থাকে, অর্থাৎ কক্ষপথে ইলেকট্রন থাকে। আর নিউট্রন যে কণাটা আছে এই কণাটার মধ্যে ভালো এবং খারাপ 2 গুণই আছে, তবে ভালোটা বেশি। এই কারণে বাবা বললে যে বাবা তোমার যেহেতু ভালো গুণ বেশি তুমিও আমার হৃদয়ে থাকো। তাহলে এই প্রোটনের সাথে সাথে আর কে থাকে? হৃদয়ে নিউট্রন থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গল্পটা বুঝছো যে পরমাণু যদি বাবা হয় তার 3 সন্তান আছে। সব থেকে ভালো প্রোটন বাবার হৃদয়ে থাকে, সব থেকে খারাপ ইলেকট্রন হৃদয়ের বাইরে, বাবা বলে দূর হয়ে যান, তাহলে ওকে কক্ষপথে রাখা হয়। আর নিউট্রন যেটা আছে এর মধ্যে ভালো খারাপ 2 গুণই আছে, তবে ভালোটা বেশি। এই কারণে বাবা বলে তুমি আমার হৃদয়ে থাকো। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসে থাকে, দেখে দেখে বলো, নিউক্লিয়াসে থাকে কি? নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরমাণুর কণিকার এই পর্যন্ত বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা। নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করা হবে। তো সকলকে ধন্যবাদ।